প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আজ রাতে বাংলাদেশ ক্রিকেট দল মার্কিন যুক্তরাষ্ট্রের উড়ে যাবে। আগামী 1 জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। এবং আপনারা জানেন সবাই, বাংলাদেশের সব মানুষই ক্রিকেট ভালোবাসেন এবং বাংলাদেশের নির্বাচকরা কালকে যে 15 সদস্যের দল ঘোষণা করেছে, সাথে স্ট্যান্ড বাই হিসেবে 2 জন নিয়ে, সব মিলে আমরা এখন আসলে এই বিশ্বকাপকে সামনে রেখে স্বপ্ন দেখা শুরু করেছি। যদিও বাংলাদেশের 3 ফরম্যাটের মধ্যে বলা হয় যে ওয়ানডেটা মোটামুটি খেলতে পারলেও টি-20 এবং টেস্টে আমরা এখনও অত ভালো করতে পারিনি। ফলে টি-20 বিশ্বকাপেও খুব বেশি প্রত্যাশার কথা কালকে নির্বাচকরাও বলেননি। আজকে প্রধান অধিনায়ক এবং কোচ দুজনই প্রত্যাশার কথা বলেছেন, ছোট ছোট স্বপ্ন দেখার কথা বলেছেন, বড় প্রত্যাশা কথা বলেননি। কিন্তু সাধারণ মানুষ কিন্তু ক্রিকেটারদের নিয়ে অনেক বড় আশা নিয়ে বুক বাঁধেন। গতকাল যে দলটি ঘোষণা করা হয়েছে সেই দল নিয়ে আসলে খুব বেশি চমকের সুযোগই ছিল না। শুধু আলোচনায় যে সাইফুদ্দিন থাকতে পারতেন কিনা সেটা নিয়ে একটা আলোচনা, আর লিটন দাস এত অফ ফর্মের প্লেয়ার, তাকে কেন নেওয়া হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমের যা কথাবার্তা, খুব অল্প করে মিরাজের কথা এসেছিল যে মিরাজ শেষ মুহূর্তে ঢুকতে পারেন কিনা। তার মানে আসলে বোঝা যায় বাংলাদেশের পাইপলাইন খুব বেশি লম্বা না। ভারত এবং অস্ট্রেলিয়ার যারা বাদ পড়েছে তাদের নিয়ে যে দল করা যাবে সেটাও অন্য অনেকগুলো দলের চেয়ে হয়তো ভালো হবে, কিন্তু বাংলাদেশের পাইপলাইন অত স্ট্রং না যে 15 জনের বাইরে খুব বেশি নাম নিয়ে আলোচনায় নেই। তবুও আমরা ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটে খাই, ক্রিকেটে ঘুমাই, ফলে ক্রিকেট নিয়ে আমাদের অনেক স্বপ্ন। টি-20 বিশ্বকাপে কতটুকু করা যায় সেগুলো নিয়ে আমাদের এই স্বপ্নের কথা আজকে শুনবো। আমাদের সাথে 2জন অতিথি আছেন স্টুডিওতে। আছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম এবং আপনাদের সবার খুব পরিচিত মুখ, বাংলাদেশ ক্রিকেটের এখন বলা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে পরিচিত মুখ আতার আলী খান, যিনি একসময় স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন, সেই স্টাইলটা তিনি টেনে নিয়েছেন ধারাভাষ্য কক্ষেও। আপনাদের 2জনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করছি। আমাদের আজকে শিরোনাম বিশ্বকাপ স্বপ্ন। সেই স্বপ্ন কতটা থাকবে? টুর্নামেন্ট হবে 1 থেকে 29 জুন, দেখা যাক। যদিও 1 তারিখ বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের সময়ের হিসাবে আসলে শুরু হবে 2 তারিখে। বাংলাদেশে বসে যদি আমরা ভাবি, আমি শুরু করি নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে দিয়েই। টিম ঘোষণার পরে আপনার প্রতিক্রিয়া পত্রিকায় পড়েছি, অন্যান্য মাধ্যমেও দেখেছি, তবু সব মিলে দল কেমন হলো এবং প্রত্যাশা মিলে যদি একটু ছোট্ট করে শুরুটা করেন, তারপর আমরা আলোচনাটা চেষ্টা করবো নানা দিকে এগিয়ে নেওয়ার। অনেক ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা। প্রথমেই তো বলবো যে বিশ্বকাপের যে দল ঘোষণা করা হয়েছে, 15 সদস্য দল, সাথে 2 জন আছে, তাদের সবাইকে অভিনন্দন। কারণ বিশ্বকাপ একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে সুযোগ পাওয়া, দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের একটা ব্যাপার। সো প্রথমেই তাদেরকে অভিনন্দন জানাই বাংলাদেশকে। আমাদের সুযোগ খুব কম, কিন্তু খুব হাতে গোনা কিছু খেলোয়াড়কে নিয়ে কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হয়, এবং তাদের মধ্যেই কিন্তু আমাদের এই প্রসেসের সীমাবদ্ধ ছিল এবারও। বিশ্বকাপের দল ঘোষণার পাশাপাশি একেবারে কাছাকাছি যেহেতু জিম্বাবুয়ে সিরিজ ছিল, ইট ওয়াজ অবভিয়াস যে জিম্বাবুয়ে সিরিজে তাদেরকে নিয়েই খেলানোর কথা যারা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবে বিশ্বকাপে। সো জিম্বাবুয়েতে যে দলটা খেলেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে, এটাই খেলবে, এটা নিয়ে মোটামুটি কোনো দ্বিমত ছিল না। শুধু আলটিমেটলি দলটা যখন ঘোষণা করা হলো, সেখানে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একমাত্র সাইফুদ্দিনের ব্যাপারটা। সাইফুদ্দিনকে যেভাবে জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, তখন মনে হয়েছিল যে ও এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য, যেটা পরে চিফ সিলেক্টরও নিজেও বলেছেন যে ইতিমধ্যে যেই দলটাকে পাঠানো, যে লিস্টটা পাঠানো হয়েছিল আইসিসির কাছে, সেখানেও সাইফুদ্দিন ছিলেন। তার মানে এই জিম্বাবুয়ে সিরিজ শুরু হবার আগে সাইফুদ্দিন তাদের হট লিস্টে ছিলেন। জিম্বাবুয়ে সিরিজে শুরুতে প্রথম ম্যাচটা দারুণ খেলেছে, চমৎকার খেলেছে, তারপরে ক্রমাগত শেষের দিকে এসে ওর পারফরমেন্সটা ভালো হয়নি। ওইখানে আমার একটা সিরিজে কিন্তু সর্বোচ্চ উইকেট, কিন্তু তারপর সর্বোচ্চ উইকেট সে পেয়েছে, 8টা উইকেট পেয়েছে, কিন্তু শেষের দিকে এসে ওর পারফরমেন্সটা ভালো হয়নি। সো নির্বাচকদের কথায় মনে হচ্ছে যে এই শেষের দিকের এই পারফরমেন্সটাই তাকে তার দলে জায়গায় না পাওয়ার কারণ। সেখানেই আমার কিছুটা দ্বিমত আছে যে ওভারঅল ক্যারিয়ারে ও যা খেলেছে, যার জন্য ও সাইফুদ্দিন আমাদের চোখে, যার জন্য আমরা ভাবছিলাম সাইফুদ্দিন ইনজুরিতে পড়ে যাওয়াতে আমরা অনেক পিছিয়ে গেছি, ও যেদিন সুস্থ হয়ে ফিরে আসবে দলটার ওই জায়গাটা আরেকটু শক্তিশালী হবে, সেই সাইফুদ্দিনকে আমরা 1-2 ম্যাচ দেখে যে জাজ করলাম এই জায়গাটায়,
এটা মানে ঠিক ইনফ্যাক্ট হলো শেষ ম্যাচটা যেখানে 55 রান দিয়ে দিয়েছে হ্যাঁ। সেটা বেশি। টু বি ভেরি স্পেসিফিক, শেষ ম্যাচটা, টু বি অনেস্ট, শেষ ম্যাচটা যদি এমন হতো ও 20 রান 22 রান বা 25 রান দিয়েছে, আমি জানি না এই সিলেকশনটা কি হতো। হ্যাঁ সেটাই। So, আমার কথা হচ্ছে ওই একটা সাইফুদ্দিনের বদলে যিনি আসলেন তিনি পেলেন 2 ম্যাচে 1 উইকেট, আর সাইফুদ্দিন পেলেন 8 উইকেট, কিন্তু মানে জানি না উইকেটে সবচেয়ে বড় কথা না, পুরো প্রসেসটাকে মানে বুঝছি, হ্যাঁ। সেটা ইম্পর্টেন্ট। এবং যে জায়গা পেয়েছে, যাকে জায়গা দেওয়া হয়েছে, সেও অত্যন্ত মেধাবী খেলোয়াড়, ইয়াং প্লেয়ার, ভেরি ডাইনামিক, খুব ভালো খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি প্রসেসটার এই জায়গাটা নিয়ে আমার একটা প্রশ্ন থেকেই গেল। আর আরেকজনের নিয়েও আমার একটা কথা আছে, সেটা হচ্ছে মেহেদী মিরাজকে নিয়ে। মেহেদী মিরাজকে যেভাবে আমরা গড়ে তুলেছিলাম একজন প্রমিসিং অলরাউন্ডার হিসেবে, তার বলিংটা হয়তো সে, আমি জানি না, তুলনামূলক হয়তো কিছুটা পিছিয়ে আছে, কিন্তু ওর ব্যাটিং, ফিল্ডিং, ওর যে ইন্টেন্ট, মাঠে ওর যে প্রেজেন্স, এইগুলো আমি ভীষণ মিস করব। কিন্তু পাশাপাশি একটা কথাও এটা, যে আমরা এত বিদেশি স্পেশালিস্ট বোলার নিয়ে আসলাম, কেন আমরা মেহেদী মিরাজের মতো একটা বলারকে আরেকটু গড়ে তুলতে পারলাম না? এটা আমাদের মনে হয় আমাদের দলকে কিছুটা পিছিয়ে দেবে। দুজন এই মানের অলরাউন্ডার যদি থাকতো, ক্যাপ্টেন বা ম্যানেজমেন্ট অনেক ভালো ফিল করতে ক্যাপ্টেন এই দলের। জি জি, জনাব আতার আলী খান, আপনি কি একটু যুক্ত করবেন দল সম্পর্কে এই কোনো মূল্যায়ন, মানে যেমন হলো, মানে এই টিমটা? দেখেন, আমি কিন্তু 5th T20 ইন্টারন্যাশনালে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, ধারাভাষ্যিক হিসাবে জিজ্ঞেস করা হয়েছে আমার একটা দল দিতে। আমি কিন্তু একটা দল দিয়েছিলাম। আচ্ছা। এবং ওই দলে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন ছিলেন। আমার শুধু এক জায়গা ছিল চিন্তাভাবনা, সেটা ছিল তানজিম হাসান সাকিব অথবা হাসান মাহমুদ। যেহেতু আমরা 3টে স্পিনার অলরেডি আমি সেটেল করে ফেলেছিলাম, আমার দলের কথা বলছি। ওই স্পিনার বলতে গেলে মাহাদি হাসান, রিশাদ হোসেন এবং সাকিব আল হাসান, ঠিক আছে। এটা, এবং আমি মনে করি যখন একটা দল, আপনি 15 জনের দল, তো আসলে কিন্তু চিন্তা করছেন আপনি কি হোয়াট ইজ দ্য রাইট কম্বিনেশন, কোন কম্বিনেশন দিয়ে আগাইতে পারবেন। তার আগে আমাদেরকে বুঝতে হবে কন্ডিশন, আমি কোথায় খেলছি, কোন মাঠে খেলছি, পিচের ব্যবহারটা লাস্ট 10 ম্যাচ হোক 5 ম্যাচ হোক, ব্যবহারটা কী ছিল, এটা কি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ না বোলার ফ্রেন্ডলি পিচ। বোলার ফ্রেন্ডলি হতে গেলে স্পিন ফ্রেন্ডলি হতে পারে, সিম ফ্রেন্ডলি হতে পারে। সো নানান টেকনিক্যাল বিষয়টা আছে। বাট ঘুরে ফিরে কিন্তু সেটেল দল, আমাদেরকে তো অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, মানে একটা দুটি খুব বেশি আলোচনার সুযোগ নেই, খুব বেশি নাই। একটা নাম যেটা আমার কাছে যেটা ইম্পর্টেন্ট নাম হচ্ছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ যেই ধরনের বল করে আসছে, যেই ধরনের ফিটনেস লেভেল আমি তার কাছে দেখেছি, যেই ঢাকা প্রিমিয়ার লিগে যে ধরনের গরমকালে যে বল করে আসছে, হি লুকস স্লিম, হি লুকস ফিট, হি লুকস ট্রিম অ্যান্ড হি বোল্ড উইথ লট অফ ফায়ার। অনেক বেস্ট ভালো জায়গা বল করেছে এবং স্পিডও ভালো ছিল। 8টা উইকেট, ইকোনমি রেট মাত্র 5 রানের নিচে। সো ওর জায়গায় ওই যে ব্যথাটা, লাস্ট ম্যাচে ব্যথার কারণে আমরা পরে জানতে পারলাম কি না এটা সিরিয়াস একটা হইতে পারে। আল্লাহর রহমতে এখনও জানি কি এটা সিরিয়াস নয়। আশা করবো দোয়া থাকলেও কে সে হি ইজ 100% ফিট, বিকজ আমার দলের তাসকিন আমার দরকার। হি ইজ অলসো দ্য ভাইস ক্যাপ্টেন। ওই কারণেই কিন্তু আমি মনে করি কি এই প্রথম 3টা ম্যাচ ইউএসএতে সে হয়তোবা অ্যাভেলেবেল হবে না। তারা চিন্তা ভাবনা করছে কি আমেরিকাতে ট্রিটমেন্ট ক্ষেত্রে, আমেরিকাতে যা ডাক্তার আছেন, যে স্পোর্টস মেডিসিনে যে ফেসিলিটি আছে, এইটা 100% তারা নিতে চায়, সো দ্যাট দে ক্যান সি এই সময়টাতে যেন সে রিকভার করতে পারে, হোপ থাকতে পারে। এবং আশা করবে কি হি ইজ ওকে, বিকজ ও যদি দলে না থাকে, আল্লাহ না করুক, তাহলে এটা কিন্তু বড় একটা ধাক্কা বাংলাদেশ টিমের জন্য। জি, আদারওয়াইজ প্রিটি সেটেল স্কোয়াড। হ্যাঁ, যেটা আমি ওই যে একদম শুরুতে একটু বলছিলাম যে ধরেন ভারত বা অস্ট্রেলিয়ার বাদ পড়া টিম, মানে যারা বাদ পড়েছেন তাদেরকে নিয়ে একটা টিম বানালে অনেক ভালো টিম করা যাবে। কিন্তু বাংলাদেশ কিন্তু আমরা আলোচনা করছি সাইফুদ্দিন মিরাজ, এর বাইরে কিন্তু খুব বাইরে রয়ে গেছেন, অনেক বড় তারকা নাই। তার মানে আমাদের পাইপলাইনটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এটাকে একটু শঙ্কার বিষয়। আমি এটা স্বীকার করব না। আমার রিজার্ভে ছিলেন তানভীর ইসলাম, ওয়াজ এ রিজার্ভ প্লেয়ার। আমার পারভেজ হোসেন ইমন খুব দুর্দান্ত ফর্মে ছিল, সে কিন্তু সুযোগ পায়নি। তার সাথে আফিফ হোসেনের কথা কিন্তু অনেকজন বলে তাকে অনেক সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু এবার আবার রিজার্ভ হিসাবে কিন্তু সে সুযোগ পাচ্ছে। প্লেয়ার আছে, আমি মনে, আপনারা যদি বিপিএলে যদি দেখেন, আমরা কোথায় জাজ করি প্লেয়ারদেরকে? আমরা জাজ করি বিপিএল। আমাদের ঘরোয়া ক্রিকেটের লাস্ট ঘরোয়া ক্রিকেটে বিপিএলে প্লেয়াররা কী করেছে, ভালো করেছে। তো আমরা তানজিদ হাসান তামিম আমরা জানি কি এক্সপ্লোসিভ প্লেয়ার, তাহিদ হৃদয় দুর্দান্ত প্লেয়ার আমরা জানি। তার সাথে লিটন কুমার দাস, যে কথাটা আমরা আলোচনা করেছিলাম, লিটন কুমার দাস কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে হি ইজ মিসড আউট, বাট 300-এর উপর রান করেছে, 140-এর উপর ঘর ছিল কিন্তু বিপিএলে।
সো কিছু একটা তো হোপ আছে, এবং লিটন দাস ইজ টু গুড এ প্লেয়ার টু মিস আউট। আমি মনে করি যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, এই কথাটা কিন্তু এটা গ্লোবাল কথা বলে। সো আই থিঙ্ক হি ওয়াজ অলওয়েজ মাই অটোমেটিক চয়েস, বাট দেয়ার আর প্লেয়ার্স। আদার একটা ছোট্ট মানে কমপ্লেন, মানে আমার একদম সাধারণ দর্শকের থেকে, মানে লিটনের মানে গত কয়েকটা ম্যাচে একটা দুইটা আউট এত ক্যাজুয়াল ছিল, মানে এটা মানে ক্লাস, মানে লিটনের আসলে বাংলাদেশের ওয়ান অফ দি ফাইনেস্ট ব্যাটসম্যান, কোনো সন্দেহ নেই, কিন্তু এত ক্যাজুয়াল একটা দুইটা আউট ছিল না, মানে এই লেভেলের প্লেয়ারের কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। দেখেন, একটা প্লেয়ার যখন আউট অফ ফর্ম হয় তো নানান রকমের চিন্তা তার মাথায় থাকে। অনেকজন চিন্তা করে যখন ফর্মটা আমরা ফেরত কীভাবে হবে, তা ওর কাছেও কিন্তু জানতে হবে আমাদেরকে ফাহিমের কী চিন্তাভাবনা আছে। অ্যাজ এ প্লেয়ার আমি যদি ব্যাটিং করি আর আমি যদি আউট অফ ফর্ম হয়ে যাই, আমি যদি কোনো দলে খেলি, তাহলে আমার চিন্তা কী থাকবে? আমার চিন্তা ভিন্ন থাকতে পারে আরেকটা প্লেয়ারের কাছ থেকে চিন্তা। লিটন কুমার দাসের আমরা ঘটনা দেখেছি যে সে শর্ট খেলতে চাচ্ছে, 4-6 কীভাবে হয়, আমি তাড়াতাড়ি কীভাবে রান করি। আমি যদি থাকতে পারলাম 1 রান করে অন্য প্রান্তে চলে যেতাম, বল ঠিক আছে আর একটু দেখি, আমি একটু সময় কাটাই, একটু সেটেল করি। একটু সেটেল মানেই তো সময় কাটানো, একটু মিডল অফ দ্য উইকেটে। হ্যাঁ, আমার 20 ওভার খেলা, তো এটা তো 50 ওভার খেলা না, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে। কিন্তু যখন প্রথমে ব্যাটিং করতে নামবো আমি অ্যাজ এন ওপেনার, আমি একটু সময় নিব। 6 ওভার তো আমার কাছে আছে, যেখানে ফিল্ডারের সব ভিতরে আছেন, আমি 1-2 ওভার দেখলাম, 3য় ওভার থেকে আমি সুযোগ নিলাম, শর্ট সিলেকশনের ব্যাপার আছে। সো লট অফ থিং গোজ ইন দ্য ব্যাটার্স মাইন্ড। ইয়েস, ভেরি স্যাড টু সি যেভাবে সে আউট হয়েছে, কিন্তু অবাক হবেন না যদি সামনে কিন্তু অনেক ভালো কিছু হতেই পারে, হতেই পারে। ফাহিম ভাই, যেমনটি আতার ভাই বললেন যে আপনি কোচ হিসাবে লিটনের জন্য কোনো পরামর্শ আছে? মানে আমরা কিন্তু সত্যি সত্যি মানে লিটনকে যদি না থাকাটা আমরা মিস করবো, আবার থাকাতে অনেক সমালোচনা হয়েছে। যে আমার মানে আতার আলী একটা চমৎকার সমাধান দিল। এটা কি সেই লিটনকে যেটা দেখলাম, একটা আমরা দেখেছিলাম টেস্টে ডাউন দ্য উইকেট আসলো প্রথম বলে, বাজে একটা সময় ডাউন দ্য উইকেট প্রথম বলে এসে আউট হলো। এখানে একটা ম্যাচে দেখলাম পরপর 3টা বল স্কুপ 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 আউট, একই রকম। হ্যাঁ, এটাকে আমরা নর্মালি বলতে পারি সুইসাইডাল টেন্ডেন্সি। সুইসাইডাল টেন্ডেন্সি, কিন্তু একটা মানুষ কখন সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে? একটা মানুষ মানসিকভাবে কোন জায়গাটায় গেলে সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে তার মধ্যে। সো সে তখন কিন্তু স্বাভাবিক ছোটোখাটো ইজি প্রসেসগুলির কথা মনেও করতে পারে না, যেটা ও বললো যে আমার একটু খারাপ যাচ্ছে, তো আমি যত বেশি সময় কাটাবো এখানে, আস্তে আস্তে আমার কনফিডেন্সটা আসবে। আমি খুব নার্ভাস, ভিতরে বাটারফ্লাইজ আর দেয়ার ইন মাই স্টোমাক, আমি যত উইকেটে থাকবো এগুলো আমার স্বাভাবিক হবে। আমি কঠিন কাজটা করবো না, আমি এদিকে থাকবো না, আমি একটা রান নিয়ে ওদিকে চলে যাও, ওকে আমি রান করতে দিই। এভাবে হয়তো কিছু সময়টা কাটালে আস্তে আস্তে আমার ব্রিদিংটা নর্মাল হবে, আমি একটু রিল্যাক্স হবে। এটা একটা প্রসেস, নিজেকে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু কথা হলো যে ওর নিজের থেকে সে চেষ্টাটা থাকতে হবে, এটা অটোমেটিক হয়ে যাবে না। অটোমেটিক হয়ে যাবে, আমি গেলাম খেললাম হয়ে যাবে না, ওর নিজেরই একটা পদ্ধতি বের করতে হবে যে আমি এইভাবে করব, এই আমার চেষ্টা থাকবে। এটা একটা উপায়, আরও উপায় থাকতে পারে, বাট একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তাকে। সুইসাইডাল ট্রাই করে সেটা খুব এলোমেলো হবে, হতে পারতো তাহলে ভালো, এলোমেলো হবে। হ্যাঁ, স্কুপ শটে যদি ছক্কা মেরে ফেলতে পারতো তাহলে তো যদি লেগে যায়, মানে ওই প্রসেসটাতে যদি লেগে যায়, আমার যদি চান্স এটা তো লটারি, দরকার নাই। লটারির মধ্যে দিয়ে আপনি যদি পান না, সেটা হ্যাঁ আপনি পেলেন, বড় একটা অ্যামাউন্ট ব্যাংকে থাকবে, কিন্তু সেই অর্থে সেটা কিন্তু আপনার অর্জন না, ওটা আপনি রিপিট করতে পারবেন না। ওটা আপনি রিপিট করতে পারবেন, লটারির সেই টাকা আপনি রিপিট করতে পারবেন, যেটা রিপিট করতে পারবেন সেই জিনিসটা সেটাই আপনাকে বাঁচাবে। কিন্তু সে রিপিট করার মতো সেই প্রসেসটা ডেভেলপ করা উচিত প্রত্যেক খেলোয়াড়ের। যেমন তহিদ হৃদয়ের এক্সাম্পল দিতে পারি, তহিদ হৃদয় যখন মাঠে যায় সে একইভাবে খেলে, এখন প্রত্যেক দিন আমি ওয়াচ করি খুব মাইন্ডলি, একইভাবে খেলে। খেলাটা তার মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আমি এরকম করি সোজা আমার খেলা এরকম। কিন্তু যাদের প্রসেস থাকে না তারা কী করবে, এক একদিন একইভাবে খেলবে। কোনোদিন মনে হবে আমি আজকে কিন্তু সোজা খেলবো, কোনোদিন মনে হবে আজকে মারবো না, আমি একটু ধরে ধরে খেলবো, কোনোদিন মনে হবে আজকে গিয়েই মারবো। সো কোনো প্রসেস নাই, প্রসেস থাকাটা খুব জরুরি। যে কোনো বড় খেলোয়াড়ের কিন্তু প্রসেস ফলো করে, এবং সেটা খুব জরুরি। লিটন কুমার দাসের সেই জিনিসটা মিসিং হয়ে আছে এখন এই মুহূর্তে। খুব দরকার বাংলাদেশের বিশ্বকাপের আগেই তার ফর্মে ফিরে। একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি সঙ্গেই থাকবেন। কথা বলছিলাম বিশ্বকাপ স্বপ্ন নিয়ে। আজকে রাতে আমাদের
কোটি মানুষের স্বপ্ন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। জনাব আতার আলী খান, আমরা যেমন বলছিলাম টি-20 আসলে মূলত ব্যাটসম্যানদের খেলা। এখন যদি বলেন বাংলাদেশের যে ব্যাটিং, যেমন এই জিম্বাবুয়ে যে সিরিজ গেল, অধিনায়ক এবং কোচ কিন্তু মোটামুটি প্রস্তুতিতে সন্তুষ্ট। ব্যক্তিগত যদি আমাকে বলেন, আমি খুব বেশি সন্তুষ্ট, আমি একদম কিছুই না, কিন্তু সাধারণ মানুষের সন্তুষ্ট না। এই কারণে আমরা 4-1 সিরিজ জিতেছি বটে, কিন্তু ব্যাটসম্যানদের পারফরমেন্স সব মিলিয়ে আমার আরও অনেক বেশি দাপুটে হওয়া উচিত ছিল জিম্বাবুয়ের মান থেকে। সেইখানে ধরেন ব্যাটসম্যানদের বিশেষ করে স্ট্রাইক রেট যদি বিবেচনা করি, টি-20 স্ট্রাইক রেট যেমন আইপিএলে যেমন হয় যে 10 ওভারে 107 কতজন, একটা খুবই এরকম বিস্ফোরক হ্যাঁ, সেই তুলনায় আমাদের স্ট্রাইক রেট বা কিন্তু এখনও অনেক ফলে আমরা যখন নাকি টি-20 বিশ্বকাপে খেলতে যাব, তখন এই ব্যাটিং নিয়ে আপনি কীভাবে নাম কিন্তু আমরা বিরতির সময় যেটা বলছিলাম, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম খুবই কিন্তু ফাইনালি যখন একদম বড় জায়গায় যাব, তখন গিয়ে আসলে কতটুকু কি আমি সবসময় জাজ করি না এত তাতে, বিকজ আইপিএলে যদি আমরা দেখি, আইপিএলে যে খেলাটা এই সিজনে খেলা দেখেছি, অবাক, লাইক শকিং। 200-250 রান কিন্তু সেফ না। কারণটা কি? কারণটা হচ্ছে পিচটা অসাধারণ, তক্তা সিমেন্টের মতন, যেখানে বল পড়লে আমি ব্যাট ঘোরালে কিন্তু 4-6 হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে বলাররাও কিছু, তাসকিন আহমেদকে যদি আমরা দেখি, ব্লেসিং মুজরাবানিকে দেখলাম, সিকান্দার আজাদ, ব্রায়ান বেনেট একটা ওভারে 2টা উইকেট নিয়ে নিল। সো দের ইজ সামথিং ফর দ্য বোলার। বাট আপনার সাথে আমি একমত, আসলে আমাদের এই দলটা, যেই দলটা জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছি আর যেই দলটা জিম্বাবুয়ে নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে আমাদের ব্যাটাররা, টপ অর্ডাররা রান করা উচিত ছিল। ইট ইজ হতাশ, আমিও হতাশ, আপনি হতাশ, সবাই হতাশ, ডিসঅ্যাপয়েন্টিং। কিন্তু তার সাথে যেটা আপনি অ্যাড করলেন, আসলে টিমের টার্গেটটা কী হয়, একটা দল যখন আসে তারা কিন্তু ওয়ান টার্গেট থাকে, যেটা আমি কীভাবে ম্যাচটা জিততে পারি। হ্যাঁ, যেটা লাস্টে জিম্বাবুয়ে কিন্তু খুব ভালোভাবে জিতেছে, 8টা উইকেট নিয়ে না, অসাধারণ ব্যাটিং করলো আপনার সিকান্দার রাজা কামরি, আবার বেনেটও ভালো ব্যাটিং করলো। বাট এই আলোচনা থাকবে, এই আলোচনা করতে হবে, এই আলোচনা ড্রেসিং রুমে হবে, প্লেয়ারের মাধ্যমে হবে, কি আসলে একটা প্লেয়ার, প্রতিটা প্লেয়ার আসলে তার নিজস্ব কী টার্গেট। আমাদের 20 ওভারের খেলায় ব্যাটিং যদি কথা বলি, ব্যাটিং অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু বোলিংও অনেক ইম্পর্টেন্ট। আমি যদি 160-70 করি, কিন্তু আমাদের বোলারদেরকে এটা আটকাইতে হবে, ডিফেন্ড করতে, রাইট? আমরা যদি কোনো মতন 140 করি, তারপর আমাকে ডিফেন্ড করতে হবে। আর আমরা প্রথমে বল করলে আমি 150 উপরে দিব না, তাহলে আমাদের ব্যাটিংয়ে আমাদের ব্যাটাররা ভালো ব্যাটিং করতে হবে। সো ইটস ইম্পর্টেন্ট যে আমরা নিজের রোলটা কীভাবে ডিসক্রাইব করতে পারি। আমরা জানি টি-20 ফর্ম্যাটে আমরা কিন্তু ভালো না, কিন্তু তার সাথে একটা জিনিস অ্যাড করব। আমার কেন জানি মনে হচ্ছে কি এখন টি-20 ফর্ম্যাটটা বাংলাদেশ টিম কিভাবে খেলা জিততে পারে, ওরা কিন্তু আস্তে আস্তে শিখে যাচ্ছে। আচ্ছা, গুড। কেন বলছি এই কথাটা? এটা কারণ আছে। আমরা কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু এখানে 3 ম্যাচে সিরিজ খেলেছিলাম, আমরা কিন্তু 3-0 জয়লাভ করেছিলাম এখানে, রাইট? তো ইংল্যান্ডকে ফুল স্ট্রেন্থ টিমকে 3-0 নট আ ম্যাটার অফ চারটিখানি কথা না, ঠিক আছে। আফগানিস্তান কিন্তু টি-20 ফর্ম্যাটে খুব ভালো স্ট্রং টিম, এটা আই এম শিওর সবাই একমত হবে। তাদেরকে আমরা কিন্তু দেশে কিন্তু আমরা সিরিজে জয়লাভ করেছি। তারপরে আমি কিন্তু পজিটিভ কথা বলছি, হ্যাঁ, নেগেটিভ তো আছেই। না পজিটিভ কিন্তু ভালো লাগে। এবং তার সাথে আমরা যখন নিউজিল্যান্ডে খেলতে যাই, সিরিজ খেলতে যাই, ওখানেও কিন্তু আমরা একটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা প্রথমবারে ক্রিয়েট হিস্ট্রি করলাম, ওই খেলাটায় জয়লাভ করলাম, এবং আমরা 1-1 সিরিজ ড্র করলাম, একটা বৃষ্টির কারণে আমাদের খেলা হয়নি। সো সেটা কি বোঝাচ্ছে আমাকে, একটা সাধারণ মানুষকে কি বোঝাচ্ছে? সাধারণ মানুষ চিন্তা করছে কি না, জিম্বাবুয়ের সাথে কেন হারলেন আপনারা, ব্যাটিংয়ে ব্যর্থতা কেন হলো, কেন ভালো হইলো না, বিশ্বকাপে গিয়ে কী করবেন? কিন্তু সবার এইটা মনে রাখতে হবে কি আমরা কিন্তু কিছু একটা ভালো খেলা খেলেছি। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু ভালো খেলতে পারি না, এটা আমিও স্বীকার করছি, কিন্তু যে কয়েকটা খেলা আমরা ভালো খেলেছি, ওটা কিন্তু অসাধারণ খেলা খেলেছি। এবং ইটস নট ইজি ফর বাংলাদেশ টিম টু লুজ প্লেয়ার্স লাইক মুশফিকুর রহিম এন্ড তামিম ইকবাল, এটাও কিন্তু আপনার স্বীকার করতে হবে। তারা নাই, আমাদের কাছে তার অ্যাভেলেবেল নাই। তো এটা একটু ট্রানজিশন পিরিয়ড। আমরা তানজিদ হাসান তামিমের কাছে কি আমি তামিম ইকবালের ইটস বিগ বুটস টু ফিল, বাট
আমি তো দেখছি কি প্রসপেক্ট ভালো, হয়তো আর একটু ভালো হবে, ইনশাল্লাহ আরও ভালো হবে। সো ইটস ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ কি একটা প্লেয়ার যখন একটা দল কোনো বড় টুর্নামেন্ট খেলতে যায়, বিশ্বকাপ ইজ বিশ্বকাপ, নাথিং ক্যানস বিগার দ্যান দ্যাট। বিশ্বকাপ খেলতে গেলে কেন নেগেটিভ কথা তো আসবেই, তুমি এই শটটা না খেললেই পারতে, লিটন ওটা কেন খেললা, সুম্ময়টা উড়ায় মেরে দিলা 40 রান করার পরে কেন। বাট তার সাথে পজিটিভ কথাও এখানে ডিসকাশন হয় কি দেখো তোমরা ভুলে যেও না, কিন্তু আমরা কয়দিন আগে আমরা ইংল্যান্ড দলকে হারিয়েছি, তুমি মাত্র বিদেশে গিয়ে তাদেরকে হারিয়েছো নিউজিল্যান্ডকে, লেটস থিঙ্ক লাইক দ্যাট অ্যান্ড লেটস মুভ ফরওয়ার্ড, আমি সেটাই বলছি। জি জি ফাহিম ভাই, যেমনটি আতার ভাই বললেন যে ব্যাটিং লাইন আপ নিয়ে, আমি যদি কাগজে কলমে বলি আমাদের ব্যাটিং লাইন আপ কিন্তু লম্বা অনেক। আপনি ধরেন একদম মাহমুদুল্লাহ, জাকের আলী অনেক, ইভেন রিশাদ পর্যন্ত এক ম্যাচে 4টা ছক্কা মেরে দিয়েছে, মানে আমি চাইলে কিন্তু অনেক দূর পর্যন্ত করতে পারি। ফলে আমাদের কি মানে এই আতার ভাই অনেক ইতিবাচক কথা বলেন, আমরা কি আসলে এই যে স্বপ্নটা কত দূর নিয়ে যেতে পারবো এই ব্যাটসম্যানদের নিয়ে? আতার অনেক ইতিবাচক কথা বললো, কিন্তু আতারের কথার শুরুতে হি সেড বাংলাদেশ যদি 160 রান করে সেটা বলারদেরকে ডিফেন্ড করতে হবে, বাংলাদেশ যদি 150 রান করে সেটা বলারদেরকে ডিফেন্ড করতে হবে। আতা কিন্তু সাহস করে বলতে পারে নাই বাংলাদেশ যদি 180 বা 190 রান করে তাহলে সেটা বলারদের ডিফেন্ড করাটা একটু সহজ হবে। এই মুহূর্তে ব্যাটিংয়ে যে অবস্থা, এই জন্য এই জন্য এটা ইটস বিকজ এই মুহূর্তে আমাদের ব্যাটিংয়ে আমরা যে ছবি দেখেছি সেখানে ফাট করে 180 করতে করতে পারবে কিনা এটা নিয়ে আমাদেরও কিন্তু একটু ইয়ে আছে। হ্যাঁ, 150-160 রান এটা করতে পারবে, ইভেন আমার ধারণা যে সাউথ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে করতে পারবে, বাট আমাদের বলারদের জন্য সেটা অনেক বেশি হয়েছে। ইট উইল বি টু মাচ টু আস্ক যে 150-160 রান করে সেটা বলারে ডিফেন্ড করবে। আমার মনে হয় যে আমাদের বড় একটা ব্যাটিং লাইন আপ আছে ঠিকই, কিন্তু খেলার নেচারটাই এমন, শুরুতে ভালো না খেলতে পারলে টপ 2-3 জনের মধ্যে একজন যদি বড় ইনিংস না খেলে, উপর থেকে যদি একটা ভালো পজিটিভ পার্টনারশিপ না হয়, নিচের ব্যাটসম্যানরা শুধু ওই ঠাকার কাজই করতে পারবে। সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা করার মতো স্কোর করা, তখন সম্মানজনক পরাজয় আমরা আগে 20-10 বছর আগে যেটা বলতাম, শেষে আপনি খুব খুশি হবেন যে ঋষাদ লাস্টে 7টা যে 6 মারলো, ও হারিয়ে গেছি ঠিকই, কিন্তু 7টা যে 6 মারলো ওইসব নিয়ে আপনাকে গ্যালারি থেকে বের হতে হবে। সম্মানজনক পরাজয় আমার মনে হয় না উপর দিকে রান ভালো করতে হয়, উপর থেকে রান করতে হবে, এবং সেটাই আমাদের সবচাইতে ওয়ারিং ফ্যাক্টর। আমাদের শুরুতে যেই উদ্বোধনী ব্যাটসম্যানদের কথা যদি বলি, কিংবা নাম্বার 3-তে আমাদের ক্যাপ্টেন খেলছে, তারা কেউ ক্যাপ্টেনে কিন্তু খুব অফ ফর্মে, খুবই অফ, তারা কেউ সেই ডেলিভারিটা দিতে পারছে না। এবং আরেকটা বড় বোধহয় ভুল আমরা করেছি এবার জিম্বাবুয়ে সিরিজের সময়, জিম্বাবুয়ের সাথে খেলার সময় আমরা দলকে সেই রকম সাহসী করে উঠতে পারিনি, দলের ব্যাপারে আমরা খুব আত্মবিশ্বাসী হতে পারিনি। সেটা এই জন্য বললাম যে টসে জিতে ভালো উইকেটে, টসে জিতে ফিল্ডিং করলাম, তো টসে জিতে ভালো চট্টগ্রামের উইকেট, ভালো উইকেট, সুন্দর সাইডে খেলেছি আর কি, আমরা প্রথমে ব্যাটিং করলাম না, আমরা কি করলাম ওদিকে 130-এর মধ্যে বুক করে দিয়ে ব্যাটিং করলাম, যেখানে আমাদের ব্যাটসম্যানদের কোনো চাপ নিতে হলো না, পরের ম্যাচে কোনো চাপ নিতে হলো না। খেলাটা তো চাপের, আপনি চাপের মধ্যে পারফর্ম করতে পারেন কি পারেন না সেটাই কিন্তু পরীক্ষা। এটাই বড় দরকার ছিল যে চাপটা কতটা নেওয়া যায়। হ্যাঁ, সেটাই আপনি চাপের মধ্যে এই সিরিজের জয় দিয়েও আমি কিন্তু ব্যক্তিগত আপনি চাপের মধ্যে পারফর্ম করতে পারেন কিনা সেটাই কিন্তু আপনার পরীক্ষা। আপনি কত জিতলেন বা হারলেন সহজভাবে, এটা কিছু যায় আসে না। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে চাপটা নেওয়ার মতো সুযোগই কম, কারণ জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল দল। সেখানে আপনি হয়তো প্রথমে ব্যাট করলে আপনি 180 বা 190 রানের চিন্তা করে খেলবেন, সেখানে আপনি কিভাবে খেলেন, তাহলে ব্যাটসম্যানদের একটা প্রেশার থাকবে, মানে 130 রান চেঞ্জ করার সময় আপনি কোনো প্রেশার থাকবে আরামসে করা যায়, আরামসে করবে। এখানে না শেষ করো, এখানে আমি যদি কিছু অ্যাড করি উইথ ইওর পারমিশন। না প্লিজ ফাইন দোস্ত, এখানে আমরা কিন্তু চিন্তা করছি যে ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে আমরা কিন্তু চিন্তিত আসলে কি করবে বাংলাদেশ টিম বিশ্বকাপে। কিন্তু বিশ্বকাপের আগে আমরা 3টা ম্যাচ খেলবো ইউএসএর সাথে, রাইট? এটা সবার মনে আছে তো, রাইট? আমরা কিন্তু হিউস্টনে 3টা ম্যাচ খেলবো, আর যতটুকু আমি জানি, আমি প্রিন্সের সাথে কথা বলেছি, বলতে না এই দোস্ত এই উইকেটটা কিন্তু ব্যাটিং উইকেট, তাহলে এই সুযোগটা কাজে লাগাইতে হবে। আমি মনে করি এই 3টা ম্যাচের মধ্যে যদি আমরা প্রথমে ব্যাট করে যদি হ্যাঁ অবশ্যই 100% টসে জিততে হবে, তো এখানে তো টস কে জিতবে সে জানি না। আমি দেখতে চাইবো বাংলাদেশ টিম প্রথমে ব্যাট করুক, টসে জিতুক বা হারুক, প্রথমে ব্যাট করুক, অন্তত 180-90 রান করুক, 200 রান করুক, সো দ্যাট আমাদের ব্যাটাররা বিফোর গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ, তারপর এটা পরে কিন্তু 2টা প্র্যাকটিস ম্যাচ আছে, আমাদের ওয়ার্ম আপ ম্যাচ আছে। সো ইউ নিড টু গেট ইন টু সাম সর্ট অফ মেন্টাল পিস। কখন হবে? যখন আপনাদের টপ অর্ডার ব্যাটার একজন 70 করলো, একজন 80 করলো, একজন 90 করলো, তাহলে মনে হচ্ছে কি টিমটা একটু শেপে আসছে। সো এই কাজটা যদি আমরা এই 3টা ম্যাচ সিরিজে যদি করতে পারি,
তাহলে হয়তোবা কিছু একটা ভালো দেখতে পারবো। কিন্তু যদি না পারি, আল্লাহ না করুক কোনো কারণে, তাহলে ইট উইল বি স্ট্রাগল। এটা তো আমাদের স্বীকার করতে হবে। তো জি, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বিশ্বকাপ নিয়ে। জনাব নাজমুল আবেদিন ফাহিম, মানে ক্রিকেট তো অনেক বদলে গেছে। যেমন এক সময় আমার 80-র দশকে আমরা যখন খেলা দেখতাম, তখন 50 ওভারের খেলায় 200 রান হলে মোটামুটি মানে একটা ফাইটিং স্কোর। কিন্তু এখন তো 20 ওভারের খেলাও 200 অহরহ হয়ে যাচ্ছে, এবং সামনে বিশ্বকাপ। ফলে 20 ওভারের মানে টি-20তে তো সাহসটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, মানে ইয়ের চেয়ে। কিন্তু আমাদের এই জিম্বাবুয়ে সিরিজে সেই সাহসটা নিয়ে একটু, আপনি যেমনটি একটু আগে বলছিলেন, সাহসের অনেক ঘাটতি দেখা গেল। মানে অনেক কিছু ঠিক আছে, কিন্তু সাহস না থাকলে তো টি-20তে আপনি এরকম মানে আমরা 160-70 ভাবতেছি, কিন্তু কোনো কোনো ম্যাচে তো 200 হয়ে যাবে। মানে আমি জানি না, মানে বাংলাদেশ করুক বা অন্যরা যেই করুক। না, অবভিয়াসলি মানে পার স্কোর তো 150-160 রান হতেই পারে না। অ্যাক্সিডেন্টালি কোনোদিন হয়তো হতে পারে 110 হতে পারে, সেটা অন্য কথা। বাট আমার মানে বিশ্বকাপে পার স্কোর অ্যারাউন্ড 200 রান হবে, কম বেশি 200 রান, কম বেশি 200 রান হবে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে আমাদের কিন্তু সুযোগ ছিল। জিম্বাবুয়ে নামের একটা দল, আমরা জানি তাদের চেয়ে আমরা একটু শক্ত প্রতিপক্ষ হিসাবে। আমাদের ঘরে মাটিতে খেলা হচ্ছে, উইকেটও আমরা চিনি। আমরা বলতে পারতাম যে সেই জিম্বাবুয়ে টিমটাকে আমরা কিল করব। এরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে পারতাম যে আমাদের কিল করবো। সেটা না করে আমরা শুরুতেই কিন্তু যে কথাটা বলেছি যে এই সিরিজটা আমাদের জিততে হবে, তারপরে আমরা এক্সপেরিমেন্ট করব বা দেখবো অন্য কিছু করা যায় কিনা। তার মানে এই সিরিজটা নিয়ে জেতার মধ্যে একটা শঙ্কা আছে বোধহয়। আমি জানি না, আমি মিডিয়াতে যতটুকু দেখেছি এই সিরিজটা জিতবে এই কথাটা আমি শুনেছি। তো সেটা নিয়ে একটা শঙ্কা বোধহয় ভেতরে ভেতরে আছে। একটা দল, যে দল বিশ্বকাপ খেলতে যাবে, যে দল জানে এরা ভালো খেলোয়াড়, তাদেরকে আমরা কেন এই মেসেজটা দিতে যাব যে আমাদেরকে প্রথমে সিরিজটা জিততে হবে? এই সংখ্যা কেন থাকবে? কেন আমরা সেটা করতে পারি না যে আমরা এটা কিল করবো এই দল? আমরা তো দুমড়ে মুচড়ে আমরা কিল করবো। তার মানে যে আপনি হারতে পারেন না তা না, কিন্তু সেই পজিটিভ ইন্টেন্টটা খুব জরুরি। সেটা কিন্তু আপনার ভেতর থেকে অনেক কিছু নিয়ে আসে, যা হয়তো স্বাভাবিকভাবে আপনার মধ্যে আসবে না। কিন্তু সেই পজিটিভিটি থাকলে যেটা হয় যে আমরা যে বলি যে বড় বড় শট খেলার কথা, রিস্ক নেওয়ার কথা, আউট অফ বক্স চিন্তা করা খেলা, সেগুলি কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু আপনি যখন নেতিবাচক চিন্তা করবেন, কিন্তু তখন কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। হোয়াট ইফ সামথিং গোজ রং, এই চিন্তাটা খুব বাজে একটা চিন্তা। নেগেটিভ থটস ক্রিকেটে, বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে, খুব বাজে একটা জিনিস। এটা আপনাকে কোনোভাবে আগাতে দেবে না। সো এই ব্যাপারটাই কিন্তু আমাদের হয়েছে। আমরা অনেকে দেখেছি কনফিউজড হয়ে ব্যাটিং করতে। অনেক ভালো ভালো ব্যাটারকে দেখেছি আমরা কনফিউজড হয়ে ব্যাটিং করতে। অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, আমি আক্রমণে যাব না থাক, আচ্ছা এটুকু হলেই চলবে, ঠিক আছে, ওরকমের মধ্যে। আপনি দেখেন একটা ভালো দল, আপনি যখন ফর এক্সাম্পল আপনি 170 রানে চেঞ্জ করছেন, কালকেও ফর এক্সাম্পল দেখলাম পাকিস্তান চেঞ্জ করলো, আয়ারল্যান্ডের স্কোর বোধহয় 175-76 এমনটা রান চেঞ্জ করলো। পাকিস্তান কিন্তু চেঞ্জ করলো 17 ওভারে, 19 ওভারে না। পাকিস্তানেরও 4 উইকেট পড়ে গিয়েছিল। ওরা কিন্তু একটু ধরে খেলতে পারতো, ওরা ভাবতে পারতো যে ঠিক আছে রিস্ক নেবো, একটু স্লো খেলি, স্লো তো হারার সম্ভাবনা ছিল যে তা তো না। সো ওই যে পজিটিভ ইন্টেন্টটা, এখানে ইন্টেন্ট একবার মিসিং হয়ে গেলে, একবার যদি আপনি রেসের বাইরে চলে যান, ফেরত থাকা খুব মুশকিল। কিন্তু আপনি যদি মনে করেন একটু ধরে খেলি, ওই ধরেই থাকতে হবে আপনাকে। আপনি আর ওই নিজেকে এক্সপ্রেস করতে পারবেন না ওইভাবে। ওইখানে আসাটা, ওইভাবে নিজেকে নিয়ে আসাটা খুব কঠিন। কিন্তু সো টি-20 খেলাটা এমন কিন্তু আপনাকে খুব স্পিডে দৌড়াতে হবে, স্পিডেই সব কিছু নিয়ে দৌড়াতে হবে, আপনি থামতে পারবেন না এখানে। জি, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছিলাম, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। জনাব আতার আলী খান, বিরতির আগে নাজমুল আবেদিন ফাহিম সাহসের কথা বলছিলেন। আপনি তো মানে আপনার এখনকার যে পেশা, সেই পেশার কারণে বাংলাদেশ দলের সাথে সবসময় থাকেন। মানে আপনার দলের এই মেন্টালিটিটা, মানে এই সাহসটা আপনি কাছ থেকে দেখেন, তাদেরকে কেমন দেখেন? মানে কোথায় ঘাটতিটা কোথায় দেখেন? যখন আমাদের সাথে কখন দেখা হয়, তো খেলার আগেই দেখা হয়।
খেলার আগে মাঠে যখন নামি আমরা পিচ রিপোর্টকে টস করি তখন তখন যার রেগুলেশন প্র্যাকটিস সেশন হয় এটা কিন্তু তার একদম বেশ ভেরি রিল্যাক্সড ভেরি নর্মাল। প্রবলেমটা হচ্ছে কি আমি মনে করি ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যখন আমাদের ব্যাটাররা কিছু মনে হচ্ছে সেট হয়ে যাচ্ছে, সেট বলতে গেলে 15-20 রান করে ফেলেছে কিন্তু তারপরে আউট হয়ে যাচ্ছে, এখানে একটা বড় একটা মানে মিসম্যাচ দেখছি। একটা ব্যাটারে অবশ্যই ভালো একটা ইনিংস খেলতে গেলে একটা স্টার্ট দরকার, আর স্টার্ট যখন 20-25 করে ফেলছেন, স্টার্ট মানে হচ্ছে আপনি এটা কনভার্ট করবেন, 25কে আপনি 50 করবেন কীভাবে, 50কে আপনি 70 কীভাবে করবেন, তাহলে এক প্রান্তে কিন্তু কোনো উইকেটও পড়ছে না, কিন্তু সেফ না, উইকেট পড়ছে না, কিন্তু আরেকজন সাহসী করে আরেকটা সুযোগ নিতে পারে। কিন্তু এই জিনিসটা হচ্ছে না এখন আমাদের এই সিরিজে। প্রথম 4-5 জনের কিন্তু স্টার্ট স্টপ আউট হয়ে যায়, মানে ইনিংস টেনে নেওয়ার সুযোগ আছে কিন্তু পাচ্ছে না। তো আমাদের টিম ম্যানেজমেন্টের দায়িত্বটা হচ্ছে কি যখন এই পজিশনে কোনো টিম থাকে তাহলে তাদেরকে কি করতে গেলে কোন পর্যায়ে গিয়ে পজিটিভ আমরা সামনে আগাইতে পারবো, এটা আমরা দেখতে পারছি না এই মুহূর্তে আনফর্চুনেটলি। কিন্তু আমি আশাবাদী, আমি আপনাকে অনেক আগে বলেছি এবং আশা করবো কি জাস্ট এ ম্যাটার অফ ওয়ান ইনিং ফর লিটন কুমার দাস, আর একটা ইনিংসে যদি আমরা 200-র কাছাকাছি রান করতে পারলেই আমি মনে করি কি আমাদের টিমের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। সেটাই আশা নিয়ে আজকে ওরা রওনা দিবে, সেটাই কিন্তু চিন্তা ভাবনা করছে। 18 কোটি মানুষ কিন্তু তাই চিন্তা করছে, অনেকজন চিন্তা করছে কি এবার তো বিশ্বকাপে কিছু করতে পারবো না আমরা, এটা বলে দিচ্ছি, কিন্তু স্বপ্ন তো দেখবে। এবং আরেকটা জিনিস আপনাকে যদি মনে করে দিতে চাই, আমাদের এখানে 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপের মধ্যে কিন্তু গ্রুপ সি আর ডি হচ্ছে গ্রুপ অফ ডেথ, সিডিতে হচ্ছে 3টা করে টেস্ট প্লেইং নেশন আছেন, সিতে হচ্ছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ইউগান্ডা, ওয়েস্ট ইন্ডিজ, 3টা টেস্ট প্লেইং নেশন, আফগানিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের গ্রুপ আছে সাউথ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, 3টা টেস্ট প্লেইং নেশন। নেদারল্যান্ডের সাথে আমরা অলরেডি হেরেছি টি20 ওয়ার্ল্ড কাপে, সো ইটস নট গোনা বি ইজি। আপনাকে কিন্তু আমরা যতই আলোচনা করি, আপনাকে কিন্তু 3টা ডিপার্টমেন্টে ভালো ক্রিকেট খেলতে হবে। আপনি যদি ভালো ক্রিকেট খেলেন তাহলে আপনার জন্য একটা ভালো রেজাল্ট আসতে পারে, যদি না খেলেন তাহলে আই এম সরি, এটাই সত্য কথা। আতার ভাই, একটা ছোট্ট জিনিস, যে আমাদের সাকিব আল হাসান সবগুলো টি20 বিশ্বকাপে খেলেছেন এবং 3 উইকেট পেলে বোধহয় মানে 50 উইকেটের ইয়েতে যাবেন। আমি সাকিব আল হাসানকে বাদ দিয়ে আপনি মানে কার দিকে নজর রাখবো আমরা? সাকিব আল হাসান বাদে আপনার কি? সাকিব আল হাসান তো সবসময় থাকবে, সেটা আপনি আলাদা করে আলোচনা করার দরকার নেই। মানে একটা প্লেয়ার যদি আমরা ধরি, রাইট, আমি যদি মনে করি যে তানজিদ হাসান তামিম যদি এক্সপ্লোসিভ একটা স্টার্ট দিতে পারে, আমরা কি সিরিজ অলরেডি 2টা 50 দেখেছি, বিট লাকি, ও যদি খেলা একটু ধরে রাখতে পারে তাহলে আমরা একটা বড় কিছু দেখতে পারি। যেহেতু আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রে কথা বলছি, আরেকজন নাম বলবো, আমি 2টা নাম বলতে চাই। আরেকজন হচ্ছে তাওহিদ হৃদয়, মানে চমৎকার ব্যাটিং করে এবং তারা হচ্ছে ফেয়ারলেস ক্রিকেটার, তারা কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের মেম্বার, তারা কিন্তু বিশ্বকাপ জিতেছে। সাকিব আল হাসান বিশ্বকাপ কিন্তু সাকিব আল হাসানও জিতে নেয়, মাহমুদুল্লাহ রিয়াদও জিতে নেয়। আপনি যদি ফিজের কথা বলেন, আপনি যদি সিনিয়র তাসকিনের কথা বলেন, কেউ জিতে নেয়, এরা দুজন জিতেছে। কিছু একটা না তারা করেছে আগে, এবার কিছু স্পেশাল করতে পারলে এটা আমি আশা করছি। জি ফাহিম ভাই, আমি একটু ওই যে যদিও আতার ভাই বললেন রিয়াদের কথা একটু ছোট্ট করে শুনতে চাই। রিয়াদও কিন্তু ব্যাড লাক না হলে মানে সবগুলো বিশ্বকাপ খেলতে পারতো সাকিবের মতো, গতবার বাদ পড়লো। কিন্তু রিয়াদের কামব্যাকটা এই বয়সে একটু কি বিস্ময়কর, এবং মানে এখনও যেমন এই জিম্বাবুয়ে সিরিজেও কিন্তু রিয়াদের পারফরমেন্স, গত বিশ্বকাপে তো পারফরমেন্স, সব মিলে রিয়াদের একটু অবাক লাগে না? অবাক লাগে না, টু বি অনেস্ট। খুব মাইনরলি আপনি যদি খেয়াল করে দেখেন, রিয়াদের খেলার মধ্যে বিশাল পরিবর্তন আসছে। রিয়াদ কিন্তু এভাবে ক্রিকেট খেলতো না, এখন যেভাবে ও ব্যাটিং করে 2 বছর আগে বা 3 বছর আগে এভাবে ব্যাটিং করতো না। এখন প্রথম বল থেকে ওর মধ্যে যে পজিটিভ ইন্টেন্ট, প্রথম বল থেকে স্কোরবোর্ডে কী দরকার ও ঠিক সেটাই করে। ওই না যে কিছুক্ষণ সেট হলাম, সিঙ্গেল নিয়ে খেললাম, তারপর ধরে একটা রান করলাম, তা না, গিয়ে ও পজিটিভ খেলে প্রথম বলে 6 মারা হয়, প্রথম বলে 6 মারার চেষ্টা করে। সো এটা মেন্টাল একটা বিশাল পরিবর্তন এসছে ওর মধ্যে, এবং এই পরিবর্তনটা ও মাঠেও এক্সিকিউট করেছে, কারণ ওইভাবেই হয়তো নিজেকে তৈরি করে, যখন ও নেট করে, প্রিপারেশন নেয়, ওইভাবে ও নিজেকে তৈরি করে। সো এই পরিবর্তনটার কারণেই কিন্তু রিয়াদ এভাবে খেলছে এখন। আগে রিয়াদ যদি হতো আমরা কিন্তু ওরকম দেখতাম না, ওই 115, 116 হয়তো স্ট্রাইক রেট থাকতো, বাট এখন ওর স্ট্রাইক রেটটা হয়তো 130, 35, 40-এ চলে যেতে পারে বিশ্বকাপে, কিংবা তার চাইতেও বেশি। আর বোধহয় এটি বোধহয় আপনার প্রশ্ন ছিল। এটা প্রশ্ন। এখন আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করি। আমরা যখন একটা প্লেয়ারদের পরিবর্তন চেঞ্জ যখন দেখি আমরা,
আমরা অবশ্যই ক্রেডিট দিব প্লেয়ারদেরকে, কিন্তু তার সাথে আপনাকে টিম ম্যানেজমেন্টকে ক্রেডিট দিতে হবে। তার রোলটা, তুমি 6 নম্বর ব্যাট করবে না 7 নম্বর ব্যাট করবে, যে এই ধরনের ব্যাটিং দরকার। আমি তো আপনার কাছ থেকে আমি এই আশা করছি। আমরা কিন্তু টপ অর্ডারের কাছে রান পাচ্ছি না, কিন্তু মোহাম্মদ মাহমুদুল্লাহ রান কিন্তু করে যাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে এবং খুব ভালো গতিতে চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, 140 কাছাকাছি স্ট্রাইকের বিরাট ফিনিশের রোলটা উনি প্লে করে যাচ্ছেন। তো তার মানে তাকে নিশ্চয় কোনো ডাইরেকশন দেওয়া হয়েছে। So it is the responsibility not only from the team management but also the responsibility of the player to understand না আন্ডারস্ট্যান্ড যে আমার রোলটা কি, আমার রোলটা তো আমাকে বুঝতে হবে। তো আমি যদি আমার রোলটা যদি নাই বুঝি তাহলে আমি কি জব দিব? তো আই থিঙ্ক হি ইজ আন্ডারস্ট্যান্ড হিজ রোল অ্যাজ হোয়াট ও টিম এবং টিম ম্যানেজমেন্ট কি চাই 6-7 নম্বর সেটা পারফর্ম করা। ফাহিম ভাই, ওই যে আতার ভাইয়ের কাছে জানতে চাইছিলাম আপনার কাছেও যে আপনি কোনো এক মানে সাকিব ছাড়া আর কার দিকে নজর রাখতে চান? তহিদ হৃদয় ডেফিনেটলি। আর ফিজের দিকে আমি নজর রাখবো এই কারণে, ফিজ এমন একটা দলে খেলে আসছে রিসেন্টলি, ওরা কিন্তু ভালো খেলা বলতে ওদের কিছু নাই, কিন্তু আইদার ইউ উইন অর ইউ লুজ। ইফ ইউ লুজ দ্যাট ম্যাচ আপনি ভালো খেলেন নাই। ওরা ওই জায়গা থেকে আসছে। আমাদের এখানে কিন্তু আপনি হেরে গেছেন, কিন্তু আমি একটা সেঞ্চুরি করছিলাম, আমি 3 উইকেট পাইছি, দারুণ আমি সেলিব্রেট করতে পারি মনে মনে বা ওপেনলি। ওখানে কিন্তু এটা না। আপনি হেরে গেলে কিন্তু আপনি কী করলেন কিচ্ছু যায় আসে না, আপনি মাথা নিচু করে আসবেন, আপনার মন খারাপ হয়ে থাকবে। সো ওই জায়গা থেকে আসার কারণে ফিজ বোধহয় ওর ইন্টেন্টটা অন্য রকমের হবে। এবং ওর পাশাপাশি আমি রিশাদের কথা বলতে চাই। রিশাদ যদি ভালো খেলতে পারে, ভালো জায়গায় বল করতে পারে, ও বোধহয় আমাদের একটা বড় অস্ত্র হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার সাথেও হতে পারে, আর অন্য দুটো ম্যাচে তো অবশ্যই নেপাল কিংবা নেদারল্যান্ডের বিরুদ্ধে। সাহসী প্লেয়ার, তো সাহসী, মানে টস আপ করে উপরে বল করতে ভয় পায় না। সেটাই শেষ পর্যন্ত আসলে মানে টি-20তে সাহসটাই বেশি আসলে, মানে খেলতে তো পারে সবাই, না খেললে ন্যাশনাল টিমে আসবে কেন? সাহসটাই একটা ছোট্ট জিনিস। আমাদের সবাই বলছেন যে দ্বিতীয় পর্বে যাওয়াটাই আমাদের এখন পর্যন্ত টার্গেট। মানে এক ছোট করে দিয়ে বলেন আপনাদের টার্গেট মানে কি, মনে মনে ভাবনা কি? না, দ্বিতীয় পর্বে যাওয়া অসম্ভব না, কিন্তু খুব চ্যালেঞ্জিং। কারণ আমরা শুরুতেই শ্রীলঙ্কার মতো একটা দলের সাথে খেলছি, যাদের সাথে রিসেন্টলি আমরা টি-20 সিরিজ কিন্তু হেরেছি। কিন্তু শ্রীলঙ্কা আমাদের সাথে অনেক এগিয়ে থাকে একটা দল না, এখন মোটামুটি ইভেন। হ্যাঁ, মোটামুটি ইভেন একটা দল। কিন্তু আমরা যদি সাহসটা দেখাতে পারি, আমরা যদি পজিটিভ থাকতে পারি, যেখানে আমাদের ঘাটতি আছে ওদের তুলনায়, মেন্টাল অ্যাপ্রোচের মধ্যে আমাদের পার্থক্য আছে, কিন্তু খেলার স্কিলের কথা যদি বলি, এবিলিটির কথা বলি, আমার মনে হয় খুব একটা পার্থক্য আছে। সো আমরা যদি সাহস করে খেলতে পারি, পজিটিভ থাকতে পারি, হারার ভয় আগে থেকেই মাথার মধ্যে না আসে, সেই চাপটা যদি আমরা ওভারকাম করতে পারি, there is a good chance we can win against শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে যদি আমরা জিততে পারি, we have a very good chance of for qualifying সেকেন্ড রাউন্ডে। আপনার দুজনকে অনেক ধন্যবাদ। আমরা এই স্বপ্ন নিয়ে আমরা আজকে গোটা বাংলাদেশে আজকে বাংলাদেশ দল যাত্রা করবেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে, এবং 1 জুন থেকে যে বিশ্বকাপ শুরু হচ্ছে, আমরা ভালো কিছুর অপেক্ষা করছি। ভালো থাকবেন সবাই।